হ্যালো এভরিওয়ান, হোপফুলি ইউ আর ওয়েল। তো তোমাদের এখন ওয়েল বলাও ঠিক হবে কিনা জানি না। যাই হোক, তোমাদের অনেক প্রতিজ্ঞার পর, অনেক সময়ের পর তোমাদের 2024-25-এর ভর্তি পরীক্ষার শেষ সমাপ্তি ঘটলো। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা দেওয়া হলো। সো অনেকেই পরীক্ষা খারাপ হয়েছে বা অনেকেই অনেক বিষয় নিয়ে নার্ভাস। তো তোমাদের এই জিনিসটাতে এখন যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হলো 2024-25-এ তোমরা যে আজকে যে পরীক্ষাটা দিছো, এই পরীক্ষার সলিউশনটা দিন। খুব অল্প সময়ের মধ্যে আমি সলিউশনটা দেওয়ার চেষ্টা করবো, কারণ এখন তো আর তোমাদের ডিটেলস দিতে হবে না, জাস্ট তোমরা আনসার নিয়ে। তো প্রশ্নটা দেখলাম, খুব ভালোভাবে অ্যানালাইসিস করে দেখলাম। যারা আমার পেইড কোর্সে ছিলাম তাদের আশা করি যে তারা আমাকে আর গালি দিবে না। কি জন্য গালি দিবে না? হ্যাঁ, প্রশ্ন কিছু কঠিন হয়েছে, কঠিন হয়েছে দ্যাটস মিন কি, কিছু কয়েকটা প্রশ্ন তোমার আননোন দিছে বা ইয়ে দিছে, বাট ওই কয়েকটা প্রশ্ন তুমি দুইটা তিনটা প্রশ্নের ভিত্তিতে তুমি জাজমেন্ট করতে পারো না যে বাকি সবগুলা প্রশ্নই তোমার খারাপ হয়েছে। ঠিক আছে? তো যারা পেইডে ছিল, তোমরা যদি ফাইনাল মডেল টেস্ট গুলা আবার অ্যানালাইসিস করো তাইলে তুমি দেখতে পারবা কি জন্য আমি বলবো যে প্রশ্নটা তোমাদের জন্য সহজ হয়েছে আর কি। তো চলো আমরা এখন দেখি 2024-25-এ যে আজকের যে পরীক্ষাটা দিয়ে আসলা সেই পরীক্ষাটার সলিউশন। ঠিক আছে? তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে নর্মালি এমনিতে প্রশ্ন কিন্তু পাবলিক করে না, বাট এবছর পাবলিক করে ফেলছে। এবছর বা গত বছরের যে 23-24-এর প্রশ্নটা পাবলিক করছে আর কি। তো আশা করি হোপফুলি এখন থেকে প্রতি বছরই প্রশ্নগুলো ওয়েবসাইটে পাবলিক করা হবে। তো চলুন আমরা ফার্স্ট অফ অল ফিজিক্স প্রশ্নটা দিয়ে শুরু করি। ফিজিক্স প্রশ্নে কি বলছে দেখো, তোমার ব্যাসার্ধ ভেক্টর আর দেয়া আছে এবং বল ভেক্টর দেয়া আছে এত, বলের ভ্রামক মানে টর্ক কত, এটা আমরা ফাইন্ড আউট করবো। এখন দেখো এখানে টর্ক বলতে, বলের ভ্রামক টর্ক। তো আমি শিওর তোমরা এখানে যে ভুলটা করছো, তোমরা এখানে টর্কের মানটা বসিয়ে দিয়ে আসছো। তোমাদের আমি যতদিন মাস্টার ক্লাস যখন নিছিলাম, তারপরে যা যতটা ক্লাস, সব ক্লাসেই বলছি এই খুঁটিনাটি বিষয়গুলো একটু খেয়াল করবা। তো এখন আর তো তোমাদের বকাঝকা করে লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। এটার আনসারটা খুব সিম্পলি, এটার আনসারটা হবে টর্ক টাও সমান, আমরা জানি কি টর্ক টাও সমান হবে আর ক্রস এফ। অর্থাৎ তোমরা এই যে আর ভেক্টর এবং এই এফ ভেক্টর এই দুটাকে ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্টটা পাবা সেটাই এখানে অবভিয়াসলি ভেক্টর ফর্মে হবে, অবভিয়াসলি ভেক্টর ফর্মেই হবে। কারণ তোমরা যারা মান বের করছো তোমাদেরটা ভুল হওয়ার পসিবিলিটি 95%, 95%। ঠিক আছে? তো এইটা বসিয়ে দিলে কিন্তু আমরা আনসারটা খুব সুন্দর মতো চলে আসবে। খুব সুন্দর মতো বলতে খুব সুন্দর মতো, 6 - 4 দ্যাটস ওয়াই 2y। দেন হলো আমাদের সূত্রের মাইনাস, এটা যদি রাখি 4 4 খাটা বাদ, এটা 0। দেন হলো আমাদের যদি কেটা রেখে করি তাইলে কে 4 - 6 মানে -2। তার মানে এটার আনসারটা হইলো, আমাদের এটার আনসার হবে 2y - 2g। এই হইলো আর কি আমাদের এইটার আনসার, একের যে প্রশ্নটা ছিল তার আনসার। আশা করি এটা সবাই আমরা বুঝছি। এখন চলো আমাদের দুই দুই আমি কিন্তু তোমাদের ওই যে মাস্টার যখন ইয়ে করছিলাম, সাজেশন দিয়েছিলাম, এই সাজেশনও আমি এইভাবে বলছিলাম যে যদি দুইটি সমান বলের লব্ধির মানও সমান হয় তবে বল দুটির মধ্যবর্তী কোণ, এটা আমি করিয়ে দেবো না, এটা আমরা সবাই মুখস্থ পারার কথা, সেটা হলো 120 ডিগ্রি। আমি যদি বলতো লব্ধি একটির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করতো তাইলে আনসার হইতো আমাদের 60 ডিগ্রি। যেহেতু বলছে বল দুটার মধ্যবর্তী কোণ, তাই মানে আনসার হইলো 120 ডিগ্রি। পরের প্রশ্নটা দেখি, বলছে কি একটি বস্তু স্থির অবস্থান পথে সমত্বরণে চলে 1/4 সেকেন্ডে 60 মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুটির ত্বরণ বের করে। দেখো এইটা যারা আমাদের ফাইনাল মডেল টেস্ট কততে জানলাম ভুলে গেছে আমি সঠিক, বাট এইটা এই সেম প্রশ্নটাই আমি কিন্তু গণিতে দিছিলাম, উচ্চতর গণিতে দিছিলাম। ঠিক আছে? তো প্রশ্নটাতে কি বলছে, 1/4 সেকেন্ডে বলছে 60 মিটার দূরত্ব যায়। আমরা জানি কি যে টি-তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা কি ছিল, যে ইএসটি, এসটি সমান কি ছিল, যে ইউ প্লাস হাফ 2t - 1 × ইউ প্লাস হাফ। যেহেতু স্থির অবস্থান থেকে বলছে তার মানে এই টার্মটা 0, এবং টি-তম সময়ে বলছে কত, চতুর্থ মানে টি মান হইল 4, তাহলে 4তম সময়ে বলছে কত 7 মিটার যায়।
তার মানে আনসারটা হবে এ সমান, তাহলে তোমার কি বের হবে? এ সমান বের হবে 7 × 2, আর 2t মানে 4 8 বাই হলো 7, দ্যাটস ওয়াই তোমার এর মান হলো 2 ms ইনভার্স 2। ওকে, তারপরের প্রশ্নতে আসি। তারপরের প্রশ্নতে বলছে 8 কেজি বরের একটি লোহার বল 10 মিটার উপর হতে বালিতে পড়ে 50 সেন্টিমিটার প্রবেশ করে, বলটি বালির উপর কত গড় বাধা বল প্রয়োগ করবে? এইটা তুমি দিনাজপুর বোর্ড, তোমরা যদি এইচএসসি প্রশ্নতে যাও, দিনাজপুর বোর্ড 17 একটা প্রশ্ন, গড় বাধা দানকারী বল। সহজ হিসাব ভাই, এটাও তো পারার কথা। সেটা কি ছিল? যে এফ সমান আমরা লিখতে পারতাম mg h+x বাই হলো এক্স, mg h+x বাই হলো এক্স। তাহলে এক্স এর মান হলো 0.5, আর এম এর মান হলো 8, জির মান হলো 9.8, আর এইচ এর মান হলো 10 + 0.5। তাহলে এইটা তুমি যদি ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করার পর আমাদের যে আনসারটা আছে সেটা যদি আমি বলি, সেটা হইলো ইন্টু 9.8 ইন্টু 10.5। তাহলে এইটার আনসার হবে 1600। ঠিক আছে, যে এইটার আনসারটা হবে 1646.4 নিউটন। তার আনসার হবে এইটা। তারপরে 5, পাঁচে কি বলছে? এই যে ভরবেগের সংরক্ষণশীলতা বলছিলাম, এই ভরবেগের সংরক্ষণশীলতা থেকে দিছে। সেটা কি বলছে? 30 গ্রাম ভরের একটি মার্বেল 10 ms ইনভার্স 1 বেগে সোজা গিয়ে একটি স্থির মার্বেলকে ধাক্কা দেয়। তার মানে স্থির মার্বেলকে কিন্তু ধাক্কা দিচ্ছে, এটা মাথায় রাখবা। ধাক্কার পর মার্বেলটি তার 75% বল হারায়। 75% বল হারাইছে, তার মানে তার অবশিষ্ট কতটুকু রয়েছে? 75% বল হারাইছে, তার মানে তার অবশিষ্ট রয়েছে 25%। কার 25%? আদি বেগের। তার মানে আদি বেগ ছিল কত? 10। তাইলে আমি যদি ধরি u1, ইউ ওয়ান সমান ছিল 10। আর এই যে স্থির বস্তুটাকে ধরে নিলাম আমি ইউ টু, ইউ টু সমান হলো 0। দেন ভি ওয়ান যেহেতু 25% হারাই ফেলছে, সরি 75% হারাইছে, তার মানে অবশ্যই রয়েছে 25%। তাহলে 10 × 0.25, অর্থাৎ 2.5। ভি ওয়ান এর ভ্যালু হলো 2.5। তোমাকে খুব সম্ভবত, আচ্ছা, এবং তিন মার্বেলটি তোমার 9 ms+1 বেগ লাভ করে 3 মিটার দূরের একটি দেয়ালকে ধাক্কা দেয়। কারণ ওই ভি টুটার সমান হইলো তোমার কত? 9 ms ইনভার্স 1। আর স্থির এইটার এম ওয়ান এর মান কত? এম ওয়ান এর মান হলো 30 গ্রাম, এটা গ্রামই রেখে দেওয়ার সমস্যা নেই। বলছে এম টুর মান কত, স্থির মার্বেলটির বর কত। এই যে বাকি যে হাবি জাবি আছে না, এই বাকি হাবি জাবি পড়ার কোনো প্রয়োজন বোধ করি না আমি। কারণ এখন সিম্পলি তুমি ওই যে সূত্রটা অ্যাপ্লাই করো, m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। তার মানে তুমি বের করবা কি? এম টুর ভ্যালু না? ওকে ফাইন, এইটা তো। আর টার্মটা কত হবে আমাদের? ইউটিউব টার্ম কত হবে আমাদের? 0 হবে। ইউটিউব টার্ম আমার এইখানে এম ওয়ান হবে, এম ওয়ান হবে। ইউটিউব টার্মটা আমাদের 0 হবে। তার মানে আমরা আলটিমেটটা একসাথে লিখতে পারি m1 u1 মাইনাস m1 v1 বাই হলো আমাদের ভি টু। তাহলে এখন যদি আমি ভ্যালু গুলা বসাই, এমনের ভ্যালু গ্রামে, এটাকে তোমার আর কনভার্ট করতে হবে না, কনভার্ট না করলেই হবে। এটাকে 30 রাখলাম। আর ইউ ওয়ান এর মান কত দেওয়া আছে? 10। এটার মান দেওয়া আছে আমাদের কত? 2.5। দেন ভি টুর ভ্যালু কত দেওয়া আছে আমাদের? ভি টুর ভ্যালু দেওয়া আছে যে তোমার, ভি টুর ভ্যালু যদি আমি দেখি, এখানে ভি টুর ভ্যালু দেওয়া আছে আমাদের 9। তার মানে আলটিমেটলি আমরা এখন কি লিখতে পারি? যে 7, সরি 37.5 বাই হলো 9। তার মানে এইটার আনসার কত আমাদের? এইটার আনসার আমাদের দাঁড়াইলো তোমার 25 গ্রাম। আমি গ্রামেই রাখছিলাম 25 গ্রাম। তো হোপফুলি এটা সবার পারার কথা, এই ম্যাথটা। তারপরে আসি যে একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা, এটা কিন্তু আমি তোমাদের বলছিলাম, তোমরা ম্যারাথন ক্লাস, ফিজিক্সের ম্যারাথন ক্লাসটা দেখে আইসো। এই ম্যাথটা মেবি আমি হুবুই প্রমাণ করার কথা। তো একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, পাম্পের অশ্ব ক্ষমতা কত? পাম্পের তুমি হর্স ক্ষমতা মানে হর্স পাওয়ার বের করবে। তাইলে যেহেতু এটা পানিপূর্ণ ছিল, তাইলে তার তোমার ব্যাসার্ধ এইগুলো দেয়া দিছে, তার মানে তোমাকে বর্গকেন্দ্রিক সরণ আনতে হবে। ওকে, তাহলে ব্যাস দেয়া আছে তোমার 1.5, ব্যাসার্ধটা তুমি বের করে ফেলেন 0.75 মিটার। ওকে, আর এইচ এর মান দেওয়া আছে, তার মানে তোমার কুয়াতে কতটুকু ভরের পানি আছে এইটা বের করো। এম সমান হলো ভি রো, তার মানে এটাকে লিখতে পারি পাই আর স্কোয়ার এইচ, রোর মান হলো 10 কিউব।
তার মানে এম এর মান পেয়ে যাবে তুমি। তাহলে এইখানে ব্যাস দেওয়া আছে 10, তাইলে সরি, ব্যাস দেওয়া আছে, আমরা তো ব্যাসার্ধ তো বের করে ফেলছি। আচ্ছা, তাহলে 3.1416 ইন্টু আমরা আর এর মান কত দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 0.75 স্কোয়ার, তারপরে তোমার এইচ এর মান দেওয়া আছে 10, আর ঘনত্ব 1000। তাইলে এখানে পানির ভরটা তোমার দাঁড়াইলো, পানির ভরটা তোমার দাঁড়ায় কত, এম এর মানটা আমাদের দাঁড়ায় 17,671.5 কেজি। ফাইন। এখন তুমি বের করবা কি যে তোমার কত মিনিটে, 25 মিনিটে তোমার কুয়া শূন্য করতে পারে। তাইলে আমরা যদি এখন নেই, এম এর মান তো আর আমরা পাইছি এম জি এইচ, এই যে এখান থেকে পি সমান তুমি লিখতে পারো কি, এম জি এইচ বাই হলো টি। এখন এইচ সমান কি নিব আমরা, ভর কেন্দ্রিক সরণ নিব। তার মানে যেহেতু এটা পানিপূর্ণ, তার মানে ভর কেন্দ্রিক সরণ হবে তার অর্ধেক, তার মানে 5। এখানে এইচ এর মান হবে 5। তার মানে এম এর মান হইল 17,671.5, জির মান হইলো আমাদের 9.8, এইচ এর মান কত, এইচ এর মান হইলো আমাদের যে 5, তারপরে টির মান কত, টির মান হইলো আমাদের 25 × 60। তার মানে এটা বের হবে কি, জুলে। এখন আমরা জানি কি যে 1 হর্স পাওয়ার সমান হইলো কত, এটা বের হবে তোমার ওয়াটে, সরি এটা বের হবে তোমার ওয়াটে। কারণ আমাদের বের করতে হবে কি, হর্স পাওয়ারে। এই দেখো তোমাকে আমি বলে দিচ্ছিলাম, তোমরা অনেকেই হয়তো বা এইটা ক্যালকুলেশন করে তোমরা আনসারে রেখে দিছো। যদি এইটা ক্যালকুলেশন করে আনসার রেখে দাও তাহলে শিওর তাহলে তোমার আনসার ভুল হবে। তোমাদের আমি বলছিলাম যে পরীক্ষার প্রশ্নে কোনো ইউনিট থাকবে কি না সেটা তোমরা একটু লক্ষ্য করা হবে। এখানে কিন্তু তোমাকে ইউনিট বলেই দিছে কর্ষ ক্ষমতা বের করার জন্য। তাহলে আমরা 1 হর্স পাওয়ার সমান জানি কত, 746 ওয়াট। এম আই রাইট? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি 746 ওয়াটে হলো 1 হর্স পাওয়ার। তার মানে এখন দেখতে হবে এখানে কত ওয়াট আছে, এত ওয়াটে তাইলে কত হর্স পাওয়ার হয়। তার মানে এই রেজাল্টটাকেই তুমি কত দিয়ে ভাগ করবা, 746 দ্বারা ভাগ করে ফেলো। তাইলে কিন্তু তোমার আনসারটা হয়ে যাবে। তাহলে আমি যদি বলি তাইলে আনসারটা কত আসে দেখি, 7, 9.85 ভাগ হইলো 25, 60, 746। তাহলে এটার আনসার হলো 0.77। এটার আনসার হলো 0.77 এইচপি। ওকে। তারপরে দেখি আমরা এটা যে ভূপৃষ্ঠের ব্যাসার্ধ দেওয়া আছে এত, ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা, অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের 5% হবে। ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 5% হবে। তাহলে এটাকে জি রেখে দাও, জি। আর এইটা হবে জি প্রাইম সমান হবে 0.5। কত উচ্চতায় গেলে আমি রাইট, তাহলে আমরা উচ্চতা বের করবো। তাহলে এটা আমরা কিভাবে বের করতে, এটা তো আমরা সিম্পলি ওয়েতে বের করতে পারি। কিভাবে দেখো, আমরা জানি ভূপৃষ্ঠের এই যে উচ্চতায় গেলে, আর এটা তো দেওয়াই আছে। তাহলে তুমি জানো কি ফর্মুলা, আমরা কি জানি, জি সমান আমরা জানি কি জি এম বাই আর স্কোয়ার। আর ওইটা সমান আমরা এই উচ্চতা লিখতে পারি কি, জি প্রাইম সমান লিখতে পারি কি, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখতে পারি। বা এটাকে চাইলেই তুমি লিখতে পারো, এটাকে চাইলেই তুমি লিখতে পারো যে আর বাই হলো আর প্লাস এইচ হোল স্কোয়ার জি, আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার জি, এটাকে তুমি চাইলেই লিখতে পারো জি ডাবল প্রাইম। এখন তোমাকে এইটা বলে দিচ্ছে জি ডাবল প্রাইম বা জি প্রাইম, যেটা এটা বলছে 0.5 জি, তার মানে এইটার রেজাল্ট হলো 0.5। দেন এটাকে তুমি রুট করে ফেলো, তাইলেই পাবা আর বাই হলো আর প্লাস এইচ। তাহলে এটাকে আমি 0.5কেও যদি আমি রুট করি, 0.5কে রুট করলে পাবো কত, আমি 0.707। তো এইটাকে আমরা রেখে দিলাম। তাইলে এখন দেখো তোমাদের এইচ বের করবে আমি, তাহলে এইচ সমান তুমি কি লিখতে পারো, এইচ সমান দেখো আমি একসাথে করে ফেলি, আর মাইনাস যে আর রুট 0.5 বাই হইল আর, সরি বাই হইল √/0.5, বাই হইল √/0.5। এখন তুমি ভ্যালু গুলো বসিয়ে দাও যে এটা আছে 6,400, 6,400 √0.5 বাই হলো √0.5। তাহলে আনসারটা বের হয় আমাদের যে 26,2650.97 কিলোমিটার। হোপফুলি এটা আমরা বুঝছি। তারপরে দেখো তোমাদের বলছে কি মঙ্গল গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধের এত গুণ, এত গুণ হইলে তোমার মঙ্গল মুক্তিবেগ কত, তোলা পাইন। এইটাও যদি না পারো তাহলে কি বলবো। আচ্ছা,
তাইলে দেখো তোমার মুক্তিবেগের আমরা যে রাশিমালা আমরা জানি কি, মুক্তিবেগ ভিই সমান লিখতে পারি √g r, √2 g r। তো √2 g r বা লিখতে পারি আমরা কি, √2 g r, জির পরিবর্তে লিখতে পারি m/g m/r²। অর্থাৎ মুক্তিবেগের রাশিমালা তুমি লিখতে পারো 2 g m হইল কি কি আমাদের আর। কারণ এখন এইটা আনার কারণ হলো পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের কনসেপ্টে দেওয়া আছে। তার মানে আমরা ভি সমান বলতে পারি, সমানুপাতিক বলতে পারি √m/হইল r। তাইলে এখন দেখো তুমি যদি মঙ্গলের ক্ষেত্রে ধরো, তাহলে মঙ্গল এর তোমার ব্যাসার্ধ এবং ভর বলছে কি, দেখো মঙ্গল গ্রহের ভর এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের তোমার কত গুণ বলছে, 16 এবং 59। তাহলে এইটাই করে ফেলো, যে যদি করো তাইলে আমাদের মুক্তিবেগ কত হবে। তাইলে মঙ্গল তো মনে হয় ভিএম। ওকে, তাহলে ভিএম সমান আমরা লিখতে পারতাম যে, যেহেতু সমানুপাতিক এইটা, তাইলে এটাকে লেখা যাইতো mm/হইলো আমাদের এমই, ইন্টু আর এর কনসেপ্ট আসলে সেটা উল্টা হয়ে যেত, সেটা লেখা যাইতো RE/হইলো আমাদের RM। আর এইখানে আমাদের পৃথিবীর যেটা আছে। ওকে, তো এখান দেখো বলছে কি পৃথিবীর কত গুণ, 59 গুণ, সরি 16 গুণ। তার মানে এইটা যে এই প্রথম টার্ম, যে এই প্রথম টার্মের পরিবর্তে আসবে আমাদের 4। আর এইটা বলছে কত, এইটা এইটা আসবে 1/4, সরি 1/59 না 1/7। আর ভি তো আর ভি রয়েছে, তার মানে এটা আলটিমেটলি দাঁড়াইলো আমাদের ভির ভ্যালু হইলো 11.2, ভির ভ্যালু হইলো 11.2। তার মানে এটাকে আমরা লিখতে পারি কি, লিখতে পারি হইল যে তোমার 4/7 ইন্টু তোমার 11.2, এটা আসবে 6.4। তারপর মুক্তিবেগের আনসারটা, এটার আনসার হবে 6.4 কিলোমিটার পার সেকেন্ড। তার মানে আমরা 8 বুঝছি। এখন 9 বলছে কি, যে 0.5 কেজি ভরের একটি ভূমি হতে 1 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটি বিমান হতে ফেলে দেওয়া হলো। ভূমি স্পর্শ করার মুহূর্তেই কি তা বলছে তোমার গতিশক্তি কত। তাইলে এটা সহজ, যে ½ mv²। এম এর মান দেওয়া আছে 0.5, তারপর ভির মান ভূমি স্পর্শ 1 কিলোমিটার উঁচু থেকে ফেলে দিছে। তাহলে v² সমান আমরা লিখতে পারি কি, u²2gh। আমরা এখানে লিখতে পারি 2, তারপরে জির মান হলো আমাদের 9.8, এইচ এর মান হলো 1 কিলোমিটার মানে 1000 মিটার। তাহলে এইটা ক্যালকুলেটর করে ফেলো। তাহলে আনসার, এইটা ক্যালকুলেটর এইটা এটা বাদ চলে যাবে, তার মানে এইটা আনসার হলো 9800 জন। তারপরে এইটা, এটা সমান আমরা কি লিখতে পারি, যে একটা অগ্রগামী, যে আমি যদি জেনারেল ইকুয়েশনটা লিখি, এ সাইন যে 2π/λ মানে ভিটি। তার মানে এইটা হইলো 2π/λ VT প্লাস হইলো 2π/λ x। তাইলে এইখান থেকে দেখো 2π/λ x এর ভ্যালু দেওয়া আছে তোমার π/3। এখন বলছে কি কৌণিক গতিসম্পন্ন, এর পর্যায়কাল কত, পর্যায়কাল বের করো। বুঝতে পারছি, পর্যায়কাল বের করো। সো এইটাও তো আমাদের পারা হতো, এটার সাথে কম্প্যারিজন করেই তোমরা কিন্তু পর্যায়কালটা বের করে ফেলতে পারো। তো তারপরে একটি দোলনকালের গতি বাড়াইতে এর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে। তাহলে এইটা আমরা জানি কি, যে একটি দোলনকাল দেওয়া আছে, একটি সরল দোলকের দোলনকাল 35% বাড়াতে হলে এর কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু তোমাকে বলছে কার্যকর দৈর্ঘ্যের পরিবর্তন, পরিবর্তনটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, তার মানে এতটুকু বাড়াইবা, এতটুকু বাড়াইবা, তার মানে তোমার হইব কতটুকু, হইব আমাদের ধরো L2 সমান দুলনকাল না, আচ্ছা দুলনকাল, তাহলে T2 সমান হইব কত আমাদের, যে 1.35 T1, 1.35 T1। তাহলে এখন কার্যকর দৈর্ঘ্য, তার মানে কার্যকর দৈর্ঘ্য L2 হইলো আমার L1 সমান আমি লিখতে পারি কত, যে T2/T1 হোল স্কয়ার। টি টু তো সমান 1.5, তার মানে 1.35 স্কোয়ার মানে কত, 1.35 স্কোয়ার যদি আমরা করি এটা, তাহলে এটা পাইবো 1.12। তার মানে তোমার 1.12 পাইবা। এখন কতটুকু বাড়াইতে হবে, 1.1, এটা থেকে 1 যদি মাইনাস করি তাইলে এত, দ্যাটস ওয়াই তোমার আলটিমেট আনসার হবে 82.25%। আলটিমেট আনসার হবে 82.25
পার্সেন্ট। তারপরে এইটা, এটা যারা ফ্রি মডেল টেস্ট দিচ্ছে, তোমরা তো এটা পারার কথা, এটা তো ফ্রি মডেল টেস্ট দিচ্ছিলাম আমি, এই প্রশ্নটা। এটা করাইবো না, যাক। ফ্রি মডেল টেস্টে গতকালকে সলভ দিতে, এই সলভের মধ্যে এইটা আছে, বাদ। তারপরে ইয়ং এর গুণাঙ্কের মাত্রা, ইয়ং এর মাত্রা আর পিরনের মাত্রা সেম, ফ্রি মডেল টেস্ট দুই এর এইটা। ওকে। তারপরে এইটা, এইটা যারা পেইডে পরীক্ষা দিচ্ছ রে ভাই এবং বোনেরা, এইটা মেবি আমি 4 বার রিপিট করছি, 4টা পরীক্ষায় রিপিট করছি, 4টা পরীক্ষায়। তো এটা তোমার মুখস্থ বেরো বসাইবা 150 কেলভিন। মুখস্থ বেরো 150 কেলভিন, এটাতে আর কোনো মার্ক নাই, কোনো কথা নাই, সিলেটি ভাষায় গেলে কোনো মার্ক নাই। বুঝতে পারছি, সিলেটি অ্যাক্সেন্টে যদি কই, তাহলে এটার মধ্যে আর কোনো মার্ক নাই, এটা মুখস্থ, ঠাঠা মুখস্থ 150 কেলভিন। আচ্ছা, এখন দেখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 0.025 কেজি পাঠ্যকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপ সরাতে হবে? তাইলে সহজ হিসাব, কিউ সমান এইটা কি হবে, এম এস ডেল থিটা হবে, এম এস ডেল থিটা। ওকে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এখানে একটা কথা আছে। কি কথা আছে? দেখো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পকে তুমি বলছো কি 40 ডিগ্রি পানিতে পরিণত করো। তাইলে তোমার বাষ্প থেকে আগে পানিতে পরিণত করতে হবে, দেন পানি থেকে তোমার 40 ডিগ্রি তাপমাত্রা আসতে হবে। তার মানে এখানে যে সূত্রটা হবে, কিউ সমান হবে তোমার এম এল প্লাস হইলো এম এস ডেল। এই বাষ্পর ক্ষেত্রে এটার ভ্যালু হবে, বাষ্পর ক্ষেত্রে এটার ভ্যালু হলো 3.36 ইন্টু 10⁵ 11। ঠিক আছে। আর এখানে ডেল্টাটার ভ্যালু কত হবে, ডেল্টাটার ভ্যালু হবে 60। আর তো সব টাটা দিয়ে হবে, এস এর ভ্যালু কত আমরা জানি, 6200। তারপরে দেখো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড এর 20 গ্রাম পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে তোমার কি পরিমাণ এন্ট্রপি প্রয়োজন, এটা বের করো। তাইলে তোমাকে এখানে দুইটা স্টেপে, হ্যাঁ দুইটা স্টেপে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পকে তোমার, সরি পানিকে তুমি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোথায় নিতে হবে, বাষ্পে নিতে হবে। দেন 20 ডিগ্রি সেন্টিগ্রেড, সরি, তোমার 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিকে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে নিতে হবে। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিকে তোমার বাষ্পে নিতে হবে। তারপর আমার দ্বারা এত জুল প্রবাহিত হলো, এইটাও মেবি আমি তোমাদের ইয়েতে দিছিলাম, প্রি মডেল টেস্ট 2-এ, এটারে সলভ করে দিচ্ছি, এটাও পারার কথা তোমার। সেখানে মনে হয় আমি 21 কে জুলই তো দিছিলাম মনে হয়। না 20 জুল দিছিলাম, হোয়াট এভার, ভুলে গেছি। Yes, আমি মেবি 20 জুল দিছিলাম এই প্রশ্নে। তাহলে এটার ফর্মুলা কি ছিল, যে এত তাপ রোধ কত, এই যে তোমার কিউ সমান লিখতে পারতা কি, কিউ সমান লিখতে পারতা যে আই স্কোয়ার আর টি না, তাইলে আই স্কোয়ার কিউ বাই আই স্কোয়ার। তারপরে 1 ইউনিট, এইটা দেখি আমরা, যদি 1 ইউনিট মানে 1 ইউনিটের বিদ্যুৎ খরচ 2 টাকা হয়, তাহলে 2 ইউনিট সম্পন্ন একটি বৈদ্যুতিক চাল 12 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে? 12 ঘন্টা চালাইবে 2 কিলোওয়াট, তাহলে 2 কিলোওয়াট 2 × 12 মানে 24 ঘন্টা, তোমার 24 ইউনিট খরচ হবে। তাহলে 24 ইউনিটের জন্য তোমার কত লাগবে, 48টা। আনসার হলো 48। তারপরে দেখি, বলছে কি 20 এবং তারের সমান্তরালে এবং 60 ওহম, রোধ দুটি সমান্তরালে এবং 60 ওহম মানের একটি রোধ এদের সাথে শ্রেণীতে যুক্ত করা হবে। সমান্তরাল জিনিসটা হইছে এইভাবে, এই যে এখান থেকে বলছে কি 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হবে। এটা হলো 20, এটা হলো আমাদের 30, এটা হলো আমাদের 60। তার মানে এইগুলো তুল্য রোধ বের করো, তুল্য রোধের সাথে তুমি এই টুটা গুণ করো, তাইলে কিন্তু আনসার চলে আসবে। আর আমি আনসার বের করে দেখাই না, এটা পারবা, এটা ভুল হওয়ার কথা না। তারপরে বলছে কি দেখো, তোমার ধারকত্ব দেওয়া আছে, তোমার বিভব পার্থক্য দেওয়া আছে, বলছে কি ধারকের বিভব শক্তি কত, তাহলে আমরা জানি কি শক্তি, ধারকের ক্ষেত্রে শক্তি সমান জানি কি 12 CV²। ঠিক আছে, ধারকত্ব দেওয়া আছে, ইয়ে দেওয়া আছে, শেষ। এখন বলছে কি কতগুলো বাতি নিরাপদে জ্বালানো যাবে, কতগুলো বাতি নিরাপদে জ্বালানো যাবে। কারণ বাতির গায়ে এত ভোল্ট এত ভোল্ট লেখা আছে। এইটা মেবি তোমাদের কিসের প্রশ্ন, জিএসটির প্রশ্ন হইতে মনে হয়। এটা আনসার হবে 20 আর কি, 20। আনসার হবে 20। তারপরে দশা পার্থক্য পথ পার্থক্য, এইটাও তো আমাদের পারার কথা।
তারপরে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কার যাবে তো স্টেডিয়াম, এইটা তো ভাই এইটা তোমরা যারা প্রিতে পরীক্ষা দিছো বা প্রিতে পরীক্ষা দিছো তোমাদের এইটা তো আমার মনে হয় না যে তোমাদের কি করা উচিত, ক্যালকুলেশন করা উচিত, তোমরা তো ডিরেক্ট মুখস্থ বসানো উচিত এইটা। তারপরে এই যে এক তৃতীয়াংশ, এটা কাল্পনিক ট্রেন এক তৃতীয়াংশ চলে, মানে স্থির দৈর্ঘ্য তোমার বলছে কি এর দৈর্ঘ্য হবে এর স্থির দৈর্ঘ্যের এক তৃতীয়াংশ, তাইলে তোমার ইয়েটা করতে তাহলে সহজ, এল আর এল নট, তাইলে এলটা হবে কি 1/3, দেন √1 প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে এটাকে আলটিমেটলি আমরা লিখতে পারি হতো বি স্কোয়ার বাই সি স্কোয়ার সমান লিখতে পারি 1/9, মানে 8/9। তার মানে তোমাকে এখানে লিখতে পারো কত তুমি, 2√2/3, 2√2/3 সি। এখন তুমি চাইলে এখানে ব্যাগের টোটাল জিনিসটা সি ভ্যালু বসিয়েও তুমি দিতে পারো। তারপরে বলছে কি একটি তেজস্ক্রিয় অর্ধায় দেওয়া আছে 30 মিনিট পর কতটুকু অংশ অবশিষ্ট থাকবে, তার মানে তোমার ফর্মুলাটা কি কতটুকু অংশ অবশিষ্ট পাবে, তাইলে তুমি বের করবা n/n0 সমান আমরা লিখতে পারি কত, যে ই ইনভার্স টেন, তো সরি টি, এই টির মান হলো এখন 30, আর ল্যামডাটা তোমার বের করতে হবে, অর্ধায় দেওয়া আছে না, তাহলে অর্ধায় থেকে বের করে ফেলবা 0.693 হলো 10। বুঝতে পারলাম, তাহলে এখানে তুমি ডেল্টার মান বসিয়ে দিবা, তাহলে যেটা আনসার আসবে এইটাই হলো আমাদের এতটুকু অংশ অবশিষ্ট থাকবে। 1 গ্রাম m² এম এর মান হলো 1 গ্রাম, তার মানে 10^3। টির মান হইলো তোমার এইটা আনসার হবে, ডিরেক্ট যদি বলি 9 × 10⁻⁴, 8, 16 থেকে 3 দিলে 10⁻13। তারপরে এই যে আমার সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে পড়াশোনা 2 যারা দেখছো, তারা এই ম্যাথটা ইনিমিনি চিনিতেই পারার কথা। আচ্ছা, তোমাদের এখন যেহেতু এই ইনিমিনি চিনিটাই আসছে, জানি না তোমরা এ যাবৎকাল তোমরা দেখছো কিনা, যদি 27 পর্যন্ত তোমরা এসে থাকো আর এই কথাটা শুনে থাকো, তাহলে অবভিয়াসলি একটু কমেন্ট করো তো দেখি কতটুকু তোমরা দেখছো বা কতটুকু তোমরা ধৈর্য ধারণ ক্ষমতা আছে। যে ইনিমিনি চিনি, ইনি মিনি চিনি, এটা তোমরা কমেন্ট করবে আশা করি, যদি এই যাবৎকাল তোমরা দেখে থাকো ইনি মিনি চিনি। তোমরা যদি এইটার যদি ভিউজ হয় 50+, 50 জন প্লাস, আর ইনি মিনি চিনি যদি তোমরা 10+ দেখো, মানে কমেন্ট করো, তাহলে শিওর থাকো আমি তোমাদের ফিজিক্স তো পড়াচ্ছি, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথসটাও এভাবে দেখিয়ে দিব আর কি, শর্টকাট করে কেমিস্ট্রি আর হায়ার ম্যাথ দিয়ে দিব, দেখি তোমরা এর কাল তোমরা দেখে আসছো কি। ঠিক আছে, এইটা আর আমি করিয়ে দিই না। তারপরে কার্বনের ব্যাসার্ধ দেওয়া আছে এত, আচ্ছা ব্যাসার্ধ দেওয়া আছে এইখানে, আর নটের মান দেওয়া আছে, এখন বলছে কি তোমার ব্যাসার্ধ কত, তার মানে কার্বনে কয়টা ইলেকট্রন আছে, তোমার কার্বন আছে 6টা ইলেকট্রন, তার মানে তোমার এন এর মান কত, তাইলে এন এর মান হইলো আমাদের 2। ওকে, গ্রাউন্ড স্টেট, তাহলে আমরা জানি কি n² আর, তাহলে আর, আর বলতে আর নট আর কি, তাহলে 1.2 সাথে এন মানে 2 মানে 4, তার মানে আলটিমেটলি আনসার হওয়ার কথা 4.8, বাট এইটা হইতো না কারণ এখানে হাইড্রোজেনের না, এখানে বলছে কার্বনের, তাহলে কার্বনের যদি থাকে তাহলে আমরা কি করি, লগে একটা কি করি, আচ্ছা এটা বলবা তুমি দেন, আমাদের যদি জেডের একটা ভ্যালু দেওয়া থাকে 1/2, তাহলে এটার ফর্মুলাটা কি, এইটাও তোমরা কমেন্ট করতে পারো, এটা আমি সলভ করে দিই। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যে একটি আলোক কণার শক্তি কত, আর আগে দিয়েছিল কার্যাবেক্ষক শক্তি দিয়ে দিয়েছিল, এই জানি কাজ শক্তি দিয়ে আইছে, কার্যাবেক্ষক কত আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে শক্তি কত, তো কার্যাবেক্ষক এবং শক্তির ফর্মুলা একই। তারপরে 30, 30টা কিন্তু তোমাদের সেম টাইপের প্রশ্নই গতবার না 20-21 আসছিল, 20-21 আমি পড়াইছিলাম, তো এটার আনসার কত হবে, এটা আনসার হবে অর্ধেক হয় নাকি, তাহলে 0. ওই যে আমরা এস বাই লিখতে পারি কি n² - 1, বুঝতে পারছি, এটার আনসার হবে 0.01 মিটার বা 1 সেন্টিমিটার প্রবেশ করবে। তো এই ছিল আর কি তোমাদের 24-25-এ আসলাম আমার ফিজিক্স অংশের সমাধান। তো তোমাদের যদি ইন্টারেস্ট থাকে তাইলে আমি ম্যাথ এবং কেমিস্ট্রি অংশের সলভ দিব আর কি। তো আশা করি তোমাদের এই যে 30টার মধ্যে তোমরা কত পাইছো এটা একটু কমেন্টে জানাইবা, যে 30টার মধ্যে কত পাইছো। ঠিক আছে, তার মানে তোমাদের কাজ কি, এখন যে জিনিসটা দিলাম, ফার্স্ট অফ অল 1 নং পয়েন্টে দিয়া দিবা ইনি মিনি চিনি
2 নং পয়েন্ট দিয়ে এই যে 28-এর সলভটা দিবা, 2 নং দিয়ে 28-এর সলভটা দিবা, এবং 3 নং দিয়ে তোমরা যে জিনিসটা করবা সেটা তো আর কি, যে কেমিস্ট্রি এবং ফিজিক্স তোমরা চাও কিনা এটা একটু কমেন্ট করো। তো এতটুকুই। আর যে একে তোমাদের অনেকের সাথেই দেখা হয়েছে, সবাই সাথে দেখা হয় নাই অবশ্য, কিন্তু যাদের সাথেই দেখা হয়েছে দেখা হয়ে অনেক ভালো লাগছে। তো আশা করি তোমাদের সাথে ক্যাম্পাসেও দেখা হবে আর কি। তো বলবা যে তোমরা এই 30টার মধ্যে কয়টা তোমাদের হয়েছে বা কোন কোন মিস্টেক করছো। ঠিক আছে, তো সকলে ভালো থাকো। আর যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলে আমি কেমিস্ট্রি এবং বায়োমেথটা সলভ দিব।